আজ আমাদের গন্তব্য ঝাড়খণ্ডের সিংভূম জেলায় অবস্থিত ঘাটশিলা। একসময় ঘাটশিলা ছিল বাঙালির হাওয়া বদলের অন্যতম সেরা ঠিকানা। স্বাস্থ্য উদ্ধারের জন্য 15 দিন বা 1 মাসের ছুটিতে অনেকেই যেত ঘাটশিলা। ঘাটশিলার নাম বলতেই মনে পড়ে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম। কর্মসূত্রে তিনি বেশ কিছু সময় কাটিয়েছিলেন ঘাটশিলাতে এবং এখানে বসেই তিনি সৃষ্টি করেছেন আরণ্যক, পথের পাঁচালীর মতো কালজয়ী উপন্যাস। বাড়ি থেকে বেরোলাম সকাল 6টা নাগাদ। ছোট্ট বিরতি নিলাম কোলাঘাটে। ব্রেকফাস্ট করলাম শেরে পাঞ্জাবে। এত এক্সপেন্সিভ হওয়ার জন্য আর লম্বা লাইনে দাঁড়ানোর ভয়ে এড়িয়ে যেতাম এই ফেমাস ধাবা। তবে এবার ট্রাই করলাম। নাম লিখিয়ে আর 20 মিনিট অপেক্ষা করার পর পেলাম ডাইনিংয়ে বসার সুযোগ। আমরা অর্ডার করেছিলাম বাটার নান, পনির বাটার মশালা, চিকেন ভর্তা। এখানেও ব্যাঘাত, চিকেনের বদলে দিয়ে গেল বেগুন ভর্তা। যাই হোক, ব্রেকফাস্ট সেরে বেরোলাম গন্তব্যযাত্রায়। বাংলা উড়িষ্যার সীমানা পেরিয়ে পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের ঘাটশিলা। ঘড়িতে তখন বাজে বেলা 11:30। ঘাটশিলাতে আমরা বুকিং করেছিলাম হোটেল বিভূতি বিহারে। হোটেলের নামে জড়িয়ে আছে বাঙালিদের ঘাটশিলা সংক্রান্ত সাহিত্য উন্মাদনা। হোটেলটির অবস্থান ঘাটশিলার মূল শহরের বাইরে, তাই সবুজ নিরিবিলির সাহচর্য যথাযথ। আমরা ঘাটশিলাতে আছি বিভূতি বিহারে। অসাধারণ সুন্দর একটা প্রপার্টি। চারদিকে সবুজ, দূরে দেখা যায় পাহাড় আর একদম আতিথেয়তাপূর্ণ। হোটেলের রুম যথেষ্ট বড়। ভাড়া এসি ডাবল বেডের রুম গ্রাউন্ড ফ্লোর 1700 টাকা আর ফার্স্ট ফ্লোর 2200 টাকা। ঘাটশিলাতে আমরা ঘুরে দেখেছি ফুলডুংরি পাহাড়, বুরুডি লেক, ধারাগিরি ওয়াটারফলস, রঙ্কিনী মাতার মন্দির, চিত্রকূট পাহাড়, সুবর্ণরেখা নদী আর অবশ্যই বিভূতিভূষণের বসতবাড়ি গৌরীকুঞ্জ। তাহলে শুরু করা যাক আমাদের রোড ট্রিপের গল্প বলা। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে চলে এলো অটো আর আমরা বেরিয়ে পড়লাম। বর্ষার সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে এগিয়ে চললাম বুনো গন্ধ আর পাথুরে লালমাটির রাস্তা ধরে। পৌঁছে গেলাম ফুলডুংরি টিলা, তবে স্থানীয়রা বলেন ফুলডুংরি পাহাড়। শালগাছের ভিড়ের মাঝখান দিয়ে পাথুরে ছোট বাগদণ্ডি পেরিয়ে উঠে এলাম টিলার মাথায়। খুব আবেগতাড়িত হয়ে পড়েছিলাম এই টিলায় পা রেখে, কারণ বিভূতিভূষণের আরণ্যক উপন্যাস রচনার কল্পনায় ছিল এই অরণ্য প্রকৃতি। হয়তো গাছের সংখ্যা কমে গেছে, হয়তোবা অযত্নে টিলার গায়ে উঠেছে ঘাস আর আগাছা, তবে সেই সময়ের প্রবাহ তো আজও পাক খায় এই অরণ্য প্রকৃতির বক্ষ জুড়ে। হঠাৎ করে দাপাদাপির মতো আওয়াজ, চমকে গেলাম। চমক ভেঙে বুঝতে পারলাম ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ করে ঝেঁপে বৃষ্টি নামলে গাছগাছালির বুক জুড়ে এমনই দাপাদাপি শুরু হয়। বৃষ্টি মাথায় এক প্রকার দৌড়ে দৌড়ে নেমে এলাম টিলার পাদদেশে। সবুজ রাঙা পথ ধরে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের পথে। চারপাশে শুধুই বৈচিত্র্য, কখনো কচি পাতার নরম সবুজ, তো কোথাও পরিণত গাঢ় সবুজ, তো কোথাও বৃষ্টি মাখা মোলায়েম সবুজ। গাছ আর সবুজের শোভা বাড়তে থাকলো।
যেন চলে এসেছি কোনো আরণ্যক পথে। হারিয়ে গেছি আজ সবুজের দেশে, বুনো গন্ধ মাখা সুদূর আদিমতা বেশে। ভুলে যায় আধুনিকতা, মিথ্যে আজ যান্ত্রিকতার ঝুলি। সত্যি শুধু বাস্তবে থাকা চাক্ষুষ আরণ্যক চিত্রাবলী। সুপ্রাচীন গাছের পাহারায় ঢাকা, পাহাড় মাখা বেশ ভাঙাচোরা আর দুর্গম রাস্তাকে সঙ্গী করে পৌঁছে গেলাম পরবর্তী গন্তব্যে। সামনে সুদূর বিস্তৃত সবুজ মাঠ আর পাহাড়ের হাত ধরাধরি। অবাক হলাম এই আদিম প্রকৃতিতে কিছু মানুষের বসতি দেখে। কি অদ্ভুতভাবে তারা বাস করছে, শিক্ষা, বিজ্ঞান, আবিষ্কার, আধুনিকতা থেকে অনেক দূরে। বুঝতেই পারছিলাম না কোথায় ওয়াটারফলস। শোনা যাচ্ছে কুলকুল শব্দ, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে জলের ছোট ছোট প্রবাহ। আমরা চলে এসেছি ঘাটশিলা ধারাগিরি ওয়াটারফলস দেখতে। চারদিকে পাহাড় ঘেরা আর সবুজ আচ্ছাদিত। স্থানীয় এক মহিলা আমাদের নিয়ে চললেন ওয়াটারফলস দেখতে। একটু পরেই বুঝতে পারলাম এ এক ছোটখাটো ট্রেকিং। প্রায় 1 কিলোমিটার দূরত্ব হেঁটে চললাম বড় বড় ঘাস জল পেরিয়ে, ঘন অরণ্যে নির্জন পাথুরে রাস্তা দিয়ে। শুধু পাখির ডাক, জলের শব্দ, বুনো গন্ধ আর পাহাড়ের আদর মাখা রাস্তা দিয়ে এগিয়ে চললাম মেঘে ঢাকা আকাশকে মাথায় করে। এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা। তবে এই হাঁটায় কোনো ক্লান্তি ছিল না, ছিল নতুন কিছু দেখার উৎসাহ। তবে এতটা রাস্তা যে হাঁটতে হবে সেটা আগে বুঝতে পারিনি। মনে হচ্ছিল বাস্তব থেকে চলে এসেছি কোনো গল্পের মধ্যে, যে গল্পে আছে অরণ্য আর পাহাড়ের মাঝে এক ওয়াটারফলসের আকস্মিক আবির্ভাব। আস্তে আস্তে আরো ছোট হয়ে এলো হাঁটার রাস্তা, আর চওড়া হলো জলের স্রোত। বাড়তে থাকলো পাথরের সংখ্যা। ঠান্ডা জলে পা ভিজিয়ে এগিয়ে চললাম আরো অনেকটা পথ। এরপর হঠাৎ উধাও হয়ে গেল রাস্তা, শুধুই জলের স্রোত আর স্লিপারি পাথর। তবে কিছু মানুষকে দেখতে পেলাম ওয়াটারফলস দেখে ফেরার পথে, আর বুঝতে পারলাম আমরা ছাড়া আরো অনেকে এসেছে এই ওয়াটারফলস দেখতে। বাড়তে থাকলো গাছের ঘনত্ব আর জলের প্রবাহ। পাহাড়ের গায়ে গাছেদের গা জড়াজড়িতে দিনের বেলায় নেমে এলো বেলা শেষের আলো আঁধারি। আমাকে অবাক করে দিয়ে আমার ছেলে বেশ সহজভাবে এগিয়ে চলল পাথরের ওপর দিয়ে। সেখানে আমাকে সাহায্য নিতে হলো ট্রেকিং স্টিকের। অবশেষে দেখা পেলাম ধারাগিরি ওয়াটারফলসের। নদী পেরিয়ে অনেক প্রতিকূল রাস্তা পেরিয়ে
কষ্টকর ট্রেকিং করে আমরা পৌঁছে গেছি ওয়াটারফলসে। মনে হচ্ছে যেন চলে এসেছি কোনো প্রাগৈতিহাসিক যুগে। চারিদিকে দিনের বেলাতে গাছের জন্য এত অন্ধকার নেমে এসেছে, আর চারিদিকে শুধু জলের আওয়াজ আর কোনো আওয়াজ। তুমি বুঝি নির্বাক প্রকৃতির উচ্ছল সরবতা, পাথরে পাথরে এঁকে গেছো জল ছবির মাদকতা। পাহাড়ের গা জড়িয়ে ধরে ছুতে চাও আকাশের নেশা, সবুজে সবুজে ছেয়ে গেছে দিন দুপুরের অমানিসা। পরবর্তী গন্তব্য বুরুডি লেক। লেকের ধারে ছোট্ট ধাবায় সুলভে সুস্বাদু খাবারের ব্যবস্থা আছে। সেইখানে লাঞ্চ করে এগোলাম বুরুডি লেকের ধার দিয়ে। আহা, কি সৌন্দর্য! চোখ একদম জুড়িয়ে গেল। লেকের জলে বোটিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু হাতে সময় বেশি না থাকায় বোটিং করা হলো না। লেকের স্বচ্ছ জলে পাহাড় আর আকাশের প্রতিবিম্ব দেখতে দেখতে সারাদিনের ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেল। কাজলা মেঘের মতো ভাসি জলের বুকে বুকে, মুখ লুকিয়ে স্বপ্ন দেখি সবুজ স্বপ্ন মেখে। আমার পেছনেই আছে বুরুডি লেক, আর তাকে ঘিরে আছে পাহাড় আর সবুজের সমারোহ। স্বচ্ছ জল, জলের বুকে বাতাসের অবিরাম তরঙ্গ তৈরি হচ্ছে, আর মনে হচ্ছে সেই কবিতার লাইন, তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। মনে পড়ে যায় গানের লাইন, শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে, কাঁপছিল মন নিরালা রকম, ডাকনাম নামলো পরাগে, কে হারাই ইশারায়, সারা দাও ফেলে আসা গান, রূপকথারা চুপ কথারা, ফুরফুরে এক রোদের জন্মদিন। মেঘ কেটে গিয়ে উপস্থিত হলো রোদ ঝলমলে এক দুপুর। পৌঁছে গেলাম চিত্রকূট পাহাড়। নামে পাহাড় হলেও আসলে এক টিলা। সিঁড়ির ধাপে ধাপে উঠে এসে এক শিব মন্দির চোখে পড়ল। পাহাড়ের পাথরে পাথরে রং তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে রকমারি ছবির সম্ভার। পাহাড়ের ওপর থেকে চোখে পড়ল ঘাটশিলা শহর, আশেপাশের টিলা, সবুজের সমারোহ আর দূরের ট্রেন লাইন। মনে পড়ে যাচ্ছিল পথের পাঁচালী অপু দুর্গার সেই ট্রেন দেখার দৃশ্য, সেই চিরন্তন শৈশবের হাতছানি। এইভাবে ঘাটশিলা আমাদের বাঙালিদেরকে কেমন যেন স্মৃতি রোমন্থনে বিভোর করে তোলে। গধূলি বেলার রক্তিম আলো মেখে পৌঁছে গেলাম সুবর্ণরেখা নদীর তীরে। বর্ষায় এই শান্ত নদী উচ্ছল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। জলের স্রোতে তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী পাড়ের অংশ বিশেষ, ঠিক যেমন
সময়ের অনন্ত স্রোতে হারিয়ে গেছে কত মানুষ, কত স্মৃতি, কত ইতিহাস। এরপর পৌঁছে যায় রঙ্কিনী মাতার মন্দির। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ গল্পে আলোচিত এই মন্দির। কথিত দৈবাদেশে নির্মিত এই মন্দিরে আগে নরবলি হতো। বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে দক্ষিণ ভারতীয় শিল্পরীতি অনুসারে। অনেকের মতে মা রঙ্কিনী মা কালীর এক রূপ, আবার অনেকের মতে মা রঙ্কিনী হলেন আদিবাসী মানুষের দেবী। মন্দিরে কিছু সময় কাটিয়ে পৌঁছে গেলাম ঘাটশিলায়, বিভূতিভূষণের বসতবাড়ি গৌরীকুঞ্জে। আমি এখন দাঁড়িয়ে আছি গৌরীকুঞ্জের সামনে, যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। ভেতরে রয়েছে বিভূতিভূষণের ব্যবহৃত নানা সামগ্রী এবং তার রচনার পাণ্ডুলিপি। বিভূতিভূষণের প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামানুসারে এই বাড়ির নাম দেওয়া হয়েছে গৌরীকুঞ্জ। প্রতি বছর দুর্গাপুজোতে বিভূতিভূষণ ঘাটশিলাতে কাটাতেন এবং মৃত্যুর শেষ 1 মাসও তিনি এখানেই ছিলেন। এই বাড়িতেই তার মৃত্যু হয়। এখানে নির্মিত অপুর পাঠশালাতে বিনামূল্যে বাংলা ভাষার চর্চা করা হয়। পরের দিন ফেরার পালা। একরাশ ভালো লাগায় মনের ঝুলি ভর্তি করে পাড়ি দিলাম বাড়ির পথে। ঝাড়গ্রাম ঢোকার আগে রাস্তায় পড়ে গুপ্তমণি মন্দির। পুজো দিয়ে আশীর্বাদ নিলাম মায়ের কাছে। শেষ করলাম আজকের গল্প সঙ্গী করে বিভূতিভূষণের লেখনীকে। ওগো সখী, ওগো মোর প্রিয়া, তব স্মৃতিখানি মধুমাখা আঁকা রবে মম হৃদিতলে চিরদিন। বহু প্রীতি ভালোবাসা দিয়ে এ জীবনে রাঙাইলে স্বপ্ন মধুরিমা, ভুলিবার যাহা নহে কভু। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। সাথে থাকুন, পাশে থাকুন এভাবে। অনেক অনেক ধন্যবাদ।